লেটস সিং ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। তোমরা অলরেডি জানো যে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার আমরা একটা সিরিজ শুরু করেছি। আর এই সিরিজে এখন আমরা আছি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের 5th চ্যাপ্টার আলোতে। তো আলোর অলরেডি কিন্তু আমরা 4টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজ হচ্ছে আলোর 5 নাম্বার ক্লাস। দেখো, আগের ক্লাসে আমরা কি প্রমাণ করেছিলাম যে বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, কিন্তু ওটা প্রমাণ করেছিলাম আমরা অবতল দর্পণের জন্য। আজকেও আমরা কি করব, প্রমাণ করব r ইজ ইকুয়াল টু 2f, কিন্তু কার জন্য? উত্তল দর্পণের জন্য। তাহলে খাতা পেন নিয়ে বসে যাও আর একদম ওপরে লিখে ফেলো যে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো r ইজ ইকুয়াল টু 2f, যেখানে rটা কি? r হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর fটা কি? f হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে চলো আগে লিখে নাও যে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে r ইজ ইকুয়াল টু 2f। এইবার উত্তল দর্পণের ক্ষেত্রে যখন আমরা এই প্রমাণটা করতে চাইবো, তাহলে ফার্স্ট আমাদের একটা উত্তল দর্পণ কল্পনা করতে হবে। তাহলে চলো আমরা আগে একটা উত্তল দর্পণ কল্পনা করে ফেলি। আচ্ছা, এই উত্তল দর্পণের প্রমাণটার জন্য ছবিটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে, তাহলে ধরো এই হচ্ছে একটা উত্তল দর্পণ। একটি দর্পণের তোমার দু ধরনের তল থাকে, মানে দুটো তল আলাদা আলাদা রকমের হয়। একটাকে আমরা বলি অমসৃণ বা রাফ সারফেস, আর একটা হচ্ছে প্রতিফলক তল। উত্তল দর্পণ কাকে বলা হচ্ছে? উত্তল দর্পণ মানে হচ্ছে যেই দর্পণটার বাইরের দিকটা বা তুমি বলতে পারো উঁচু দিকটা প্রতিফলক তল, এবং নিচু দিকটা বা এই ভিতরের দিকটা হচ্ছে কি? অমসৃণ তল বা রাফ সারফেস। তাহলে দেখো, আমি ভেতরের দিকটাকে করে দিলাম রাফ সারফেস আর বাইরের দিকটা হচ্ছে প্রতিফলক তল। তো এই দর্পণটা হচ্ছে একটা উত্তল দর্পণ। কি দর্পণ? উত্তল দর্পণ। এইবার এই উত্তল দর্পণটার কি আছে? একটা মেরু আছে। আমরা জানি কোনো একটা উত্তল দর্পণের মেরু কাকে বলছে? মেরু মানে হচ্ছে দর্পণের ঠিক মিডল পয়েন্ট, অর্থাৎ ঠিক মধ্যবিন্দু। তাহলে এই দর্পণটার মোটামুটি তুমি ধরতে পারো মধ্যবিন্দু হচ্ছে এইটা, আমি নাম দিয়ে দিলাম পি। তো পি হচ্ছে দর্পণটার কি? মেরু। ঠিক আছে, চলো এই দর্পণটা কোনো একটা গোলকের অংশ। দেখো, এই দর্পণটাকে যদি আমরা এভাবে কমপ্লিট করি তাহলে কোথাও না কোথাও আমরা একটা গোলক পাবো। তাহলে এই দর্পণটা কোনো একটা গোলকের অংশ, যেই গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে আমরা বলি বক্রতা কেন্দ্র। তাহলে এই দর্পণটা একটা গোলকের অংশ, যেই গোলকের কেন্দ্র মোটামুটি তুমি ভাবতে পারো এই যে বিন্দুটা, তো এই বিন্দুটা হচ্ছে কি না? বক্রতা কেন্দ্র সি। ক্লিয়ার? তাহলে আমরা একটা দর্পণ কল্পনা করলাম, যেই দর্পণটার মেরু হচ্ছে কত? পি। পি বিন্দুটা হচ্ছে মেরু আর সি হচ্ছে কি না? বক্রতা কেন্দ্র। এতদূর পর্যন্ত বোঝা গেছে? দর্পণটার একটু নাম দিয়ে দিই। এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এম ড্যাশ, এটার নাম দিলাম এম আর একটার নাম দিলাম এম ড্যাশ। এরপর আমাকে কল্পনা করতে হবে কি? প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষ মানে হচ্ছে, নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে কোনো একটি দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র এই দুটো বিন্দু দিয়েই যেই সরল রেখাটা যায় সেই সরল রেখাটাকে আমরা বলছি কি না? প্রধান অক্ষ। তাহলে এই হচ্ছে আমাদের মেরু, এটা হচ্ছে আমাদের মেরু, এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। তা এই দুটো বিন্দু দিয়ে যাবে একটা সরল রেখা, যেই সরল রেখাটাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে ভাবো, এই যে সরল রেখাটা আমি কল্পনা করছি এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। ঠিক হ্যাঁ, বোঝা যাচ্ছে? তাহলে প্রধান অক্ষ কোনটা? এই যে লাইনটা আমরা এঁকেছি এই লাইনটা হচ্ছে কি না? প্রধান অক্ষ। প্রধান অক্ষ। তারপর তারপর এই দর্পণটার, উত্তল দর্পণটার একটা ফোকাস বিন্দু আছে। আমরা ধরে নিচ্ছি ফোকাস বিন্দু কোনটা? এই বিন্দুটা হচ্ছে কি না? ফোকাস বিন্দু। তাহলে ফোকাস বিন্দুকে আমি নাম দিয়ে দিচ্ছি এফ। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমি নাম দিচ্ছি এফ বা ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। তাহলে আমরা কি কি এখনো পর্যন্ত ধরলাম? যে এম পি এম ড্যাশ একটা উত্তল দর্পণ, যার পি হচ্ছে মেরু, এফ হচ্ছে ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস, আর সি হচ্ছে বক্রতা কেন্দ্র। কোনো সমস্যা? চল, এরপর কি করব? আমরা প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মিকে গিয়ে দর্পণে ফেলবো। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল ধরো একটা রশ্মি দর্পণে গিয়ে পড়লো। প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি কোথায় গিয়ে পড়লো? দর্পণে গিয়ে পড়লো। হয়েছে? প্রধান অক্ষের সমান্তরাল আমি এত কাছ থেকে কিন্তু দেখতে পাচ্ছি না। প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি দর্পণে গিয়ে পড়লো। এই একটা রশ্মি যেটা দর্পণে গিয়ে পড়লো, কি হবে? উত্তল দর্পণের এই তল থেকে, এই বিন্দু থেকে রশ্মিটা প্রতিফলিত হয়ে বাইরের দিকে এরকম ভাবে বেরিয়ে যাবে। এই তল থেকে বাইরের দিকে
বেরিয়ে যাবে। কিন্তু যদি রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ে তাহলে আমরা বলতেই পারি এই রশ্মিটা বেরিয়ে তো যাবে বাইরের দিকে, কিন্তু যদি আমরা ওই রশ্মিটা ধরো এরকমভাবে বাইরের দিকে বেরিয়ে গেল, রশ্মিটা এরকমভাবে বাইরের দিকে, আর একটু বাড়িয়ে দিয়ে এটাকে দাঁড়াও, এই রশ্মিটা এইভাবে বাইরের দিকে বেরিয়ে গেল, কিন্তু যদি আমরা রশ্মিটাকে বিপরীত দিকে বাড়াই তাহলে সেটা কোথায় টাচ করবে? তাহলে সেটা মুখ্য ফোকাসে টাচ করবে। কারণ আমরা জানি মুখ্য ফোকাসের সংজ্ঞাই এটা। মুখ্য ফোকাসের সংজ্ঞা কি ছিল উত্তল দর্পণের ক্ষেত্রে? যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি উত্তল দর্পণে পড়লে সেটি প্রধান অক্ষের ওপর যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়। তার মানে এই রশ্মিটা এদিক থেকে গিয়ে তার অভিমুখ চেঞ্জ করে এদিকে বেরিয়ে যাবে। কিন্তু আমরা যখন এই জায়গা থেকে দেখব আমাদের মনে হবে এই যে প্রতিফলিত রশ্মিটা, এই প্রতিফলিত রশ্মিটা এফ বিন্দু থেকে বেরিয়ে আসছে, মানে এই জায়গায় কোনো রশ্মি নেই, রশ্মিটা এখান থেকে গিয়ে এদিকে বেরিয়ে গেছে। আমরা যেহেতু আলোর বাঁককে বুঝতে পারি না তার জন্য আমরা যখন এই জায়গা থেকে দেখব আমার মনে হবে এই রশ্মিটা এই বিন্দু থেকে বেরিয়ে আসছে। বোঝা যাচ্ছে? তাহলে মোদ্দা কথা হচ্ছে এটা যে এই প্রতিফলিত রশ্মিটাকে যদি আমরা বিপরীত দিকে বাড়িয়ে দিই তাহলে সেটা ফোকাস বিন্দুতে গিয়ে কি করবে? টাচ করবে। এই রশ্মিটাকে বিপরীতে বাড়ালে সেটা ফোকাস বিন্দুতে গিয়ে টাচ করবে, মানে এই রশ্মিটা মনে হবে ফোকাস বিন্দু থেকে বেরিয়ে আসছে। নাম দিয়ে দিই, চলো এই রশ্মিটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বিন্দুটার বি, এটার নাম কি দেব? সি দেব। সি কিন্তু দেওয়া যাবে না, কারণ এখানে অলরেডি আমরা একটা সি নাম দিয়ে দিয়েছি। চলো এটার নাম দিয়ে দিচ্ছি ডি, এটার নাম দিয়ে দিচ্ছি ডি। তাহলে এ বি ডি, এ বি হচ্ছে কি আপতিত রশ্মি আর বিডি হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। এবি রশ্মিটা গিয়ে পড়েছে দর্পণে, তো এটা আপতিত রশ্মি। বিডি রশ্মিটা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, তো বিডিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটুকু ছবিতে আঁকলাম সেইটুকুকে আমরা একটু লিখে ফেলি, কারণ যখন আমাদের পরীক্ষায় প্রমাণ করতে দেবে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো R = 2F, তো শুধু আমি ছবি আঁকবো আর প্রমাণ করে দেবো এরকম করলে হবে না। এরকম করলে কিন্তু হবে না, কারণ তুমি যখন কোনো কিছু প্রমাণ করবে তোমাকে প্রত্যেকটা বিষয় কিন্তু স্যারকে বুঝিয়ে দিতে হবে। পরীক্ষার যখন স্যার খাতা দেখবেন তখন স্যার কিচ্ছু জানে না, আবার খাতা দেখা হয়ে গেলে যখন স্যার পড়াবে তখন স্যার সব কিছু জানে। ব্যাপারটা হচ্ছে এরকম। তার জন্য তুমি যখন পরীক্ষায় আনসার লিখবে তখন তুমি যা যা এখানে ভেবেছো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে লিখে দিতে হবে, তা না হলেই কিন্তু নাম্বার কমতে থাকবে। বোঝা গেছে? চলো তাহলে আমরা এখানে যে ছবিটা এঁকেছি ওটাকে এই সাইডে একটু লিখে দেবো। কি লিখবো? প্রথমেই ধরে নেব এমপিএম ড্যাশ, এমপিএম ড্যাশ একটি উত্তল দর্পণ। তাহলে লিখে ফেলো এমপিএম ড্যাশ একটি কেমন দর্পণ? উত্তল দর্পণ। যার অর্থাৎ যেই উত্তল দর্পণটার পিটা কি? পি হলো মেরু, কমা এফটা কি? এফ হলো মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। সিটা কি? সি হলো বক্রতা কেন্দ্র। এতদূর পর্যন্ত লিখে নিয়েছি আমরা, সি হলো বক্রতা কেন্দ্র। চলো এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। এইবার আচ্ছা এখানে আরো দুটো কথা আমাদের বলার আছে, সেটা হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে? বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। তাহলে এই ছবি অনুযায়ী বলো বক্রতা ব্যাসার্ধের মান কত? এই ছবি অনুযায়ী যদি আমরা বলি যে বক্রতা ব্যাসার্ধ কত তাহলে কিভাবে বলবো? ছবির দিকে তাকাও, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কাকে বলছে? বক্রতা কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব তাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ, যাকে লেখা হয় আর দিয়ে। তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু। তাহলে বক্রতা কেন্দ্র থেকে মেরুর এই দূরত্বটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র, যেটা হচ্ছে সিপি, যেটা হচ্ছে সিপি। তার মানে আর সমান হচ্ছে কত? সিপি। তাহলে বক্রতাকে ব্যাসার্ধের মান হচ্ছে সিপি। দেন হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য কোনটা? ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্যকে আমরা স্মল এফ দিয়ে ইন্ডিকেট করি। তো স্মল এফ কোনটা? স্মল এফ মানে হচ্ছে মুখ্য ফোকাস থেকে মেরুর দূরত্ব। তাহলে এটা মুখ্য ফোকাস, এটা মেরু, এদের যে দূরত্ব তাকে আমরা বলি ফোকাস দূরত্ব। তার মানে ছবিতে এফপি হচ্ছে ফোকাস দূরত্ব, এফপি হচ্ছে ফোকাস দূরত্ব। আমাদের কি করতে হবে?
আমাদের প্রমাণ করতে হবে r ইজ ইকুয়াল টু 2f, তার মানে r এর মান হচ্ছে ছবি অনুযায়ী সিপি আর f এর মান হচ্ছে ছবি অনুযায়ী এফপি। তার মানে আমাদের প্রমাণ করতে হবে সিপি সমান 2 ইন্টু এফপি, মানে এই দূরত্বটার দ্বিগুণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। সিপি সমান 2 ইন্টু এফপি, বোঝা যাচ্ছে? চলো তাহলে এতদূর পর্যন্ত আমরা লিখে নিলাম। ছবিতে আমরা আর কি এঁকেছি? আমরা আর এঁকেছি এবি রশ্মি গিয়ে পড়ছে আর বিডি রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। তাহলে এবিটা কি? এবি হচ্ছে আপতিত রশ্মি, লিখে দিই আমরা এবি হলো আপতিত রশ্মি। তাহলে এবি হচ্ছে আমাদের আপতিত রশ্মি। আচ্ছা, বিডিটা কি? বিডি প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, তো বিডি হলো প্রতিফলিত রশ্মি। এতদূর পর্যন্ত কোনো সমস্যা? যা ছবি এঁকেছি সেই ছবি থেকেই কিন্তু আমি এদিকে দেখো বাঁ দিকে লেখাটা লিখছি। আমি কিন্তু কিছু মুখস্থ করে লিখছি না, তোমাদেরকেও কিন্তু মুখস্থ করে লিখলে চলবে না। ছবিতে যা আঁকবে সেটাকেই শুধু নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে? চলো এতদূর পর্যন্ত কমপ্লিট। এইবার যেটা আমার চাই সেটা হচ্ছে আপাতন কোণ চাই আর প্রতিফলন কোণ চাই। আপাতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আমরা বলি আপাতন কোণ। তাহলে আমাকে আপাতন কোণ পেতে গেলে অভিলম্ব টানতে হবে। কি টানতে হবে? অভিলম্ব টানতে হবে। তার মানে আমাকে এই আপাতন বিন্দুতে একটা কি করতে হবে? অভিলম্ব টানতে হবে, একটা অভিলম্ব টানতে হবে। তাহলে ধরো আমি এখানে একটা অভিলম্ব টানলাম, যেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব। নাম দিই, ধরো এটার নাম দিলাম ই বিন্দু। তাহলে বিইটা হচ্ছে কি? অভিলম্ব বা বি বিন্দুতে লম্ব, ঠিক আছে? এইবার একটা জিনিস যেটা আমরা আগের দিন ওই অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে গিয়ে দেখেছিলাম, যে যদি কোনো একটা বৃত্তের, এটা যদি আমরা ধরে নিই কেন্দ্র, তাহলে এই পরিধিস্থ যে কোনো বিন্দু থেকে যদি আমরা এই লম্বটা নিই, এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, পরিধিস্থ ধরো যে কোনো বিন্দু, এই চারটে বিন্দু কল্পনা করেছি, যদি আমরা এই বিন্দু থেকে লম্ব টানি তাহলে সেই লম্বটা কোন দিকে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। এখান থেকে যদি আমরা লম্ব টানি সেটাও কেন্দ্র দিয়ে যাবে, এখান থেকে লম্ব টানলে সেটাও কেন্দ্র দিয়ে যাবে, এখান থেকে লম্ব টানলে সেটাও কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ কোনো একটি বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি সেই লম্বটা ওই বৃত্তটার কেন্দ্র দিয়ে যায়, ঠিক? চলো এই ছবিতে আমাদের এটা কোথায় কাজে লাগবে? এই বি বিন্দুটা হচ্ছে, দেখো এই যে আমরা দর্পণটা নিয়েছি, দর্পণটার পরিধির ওপর অবস্থিত কোনো একটা বিন্দু, আর এই দর্পণটারই কেন্দ্রটাকেই তো আমরা বলছি বক্রতা কেন্দ্র। তাহলে এই যে গলীয় দর্পণটা আছে, এই গলীয় দর্পণের কেন্দ্রটা হচ্ছে সি, পরিধির ওপর বিন্দু হচ্ছে বি। তাহলে আমরা বি আর ইটা হচ্ছে অভিলম্ব অর্থাৎ লম্ব। তাহলে এই লম্বটাকে যদি আমরা বিপরীত দিকে বাড়িয়ে দিই তাহলে সেটা অবশ্যই কোন দিকে যাবে? বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। কেন? বুঝতেই পারছো, পরিধিস্থ যে কোনো বিন্দুর ওপর যদি আমরা লম্ব টানি সেই লম্বটাকে যদি আমরা বাড়িয়ে দিই সেটা সবসময় ও বিন্দু দিয়েই যাবে। তার মানে এখানে লম্ব আমরা টেনেছি বিই, তো বিইটাকে যদি আমরা বিপরীত দিকে বাড়িয়ে দিই তাহলে সেটা কোন দিকে যাবে? এই সি বিন্দু দিয়ে যাবে। তাহলে তুমি যদি এই বিইটাকে এদিকে বাড়িয়ে দাও তাহলে ভালো করে দেখো ছবিতে, এটা কিন্তু এই সি বিন্দুতে গিয়ে টাচ করবে। কোথায় টাচ করবে? এই যে সি বিন্দুটা আছে এই সি বিন্দুতে গিয়ে কিন্তু টাচ করবে। বোঝা গেছে? অর্থাৎ বিই হচ্ছে অভিলম্ব, যেই অভিলম্বটাকে বিপরীত দিকে বাড়ালে যেটা সি বিন্দুতে টাচ করে। কোনো অসুবিধা? এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। যেটা আমরা এঁকেছি অভিলম্ব, সেই অভিলম্বটা কি আমরা একটু এখানে লিখে রেখে দিই, কারণ পরে আমাদের বুঝতে হবে আবার ব্যাপারটা কি করে হলো। তো কি লিখবো? বিই হলো অভিলম্ব, যার বর্ধিতাংশ, কি ভালো ভালো ভাষা বলছি, হ্যাঁ, যার বর্ধিতাংশ অর্থাৎ যাকে বাড়িয়ে দিলে তার একটা অংশ, যার বর্ধিতাংশ কোন বিন্দুতে ছেদ করে? যার বর্ধিতাংশ সি বিন্দুতে বা সি বিন্দুকে লেখো, সি বিন্দুকে ছেদ করে, সি বিন্দুকে ছেদ করে।
তাহলে আমরা অভিলম্ব টেনে ফেলেছি, যেই অভিলম্ব টেনে ফেলেছি আর দেখলাম অভিলম্বটার বর্ধিত অংশটা কাকে ছেদ করছে, সি বিন্দুকে ছেদ করছে। এতদূর যখন হয়ে গেল এবার আমরা ইজিলি বুঝতে পারবো আপাতন কোণ কোনটা আর প্রতিফলন কোণ কোনটা। চলো ফিরে চলে যাও, আপাতন কোণ কাকে বলে, একদম সেকেন্ড ক্লাসে। আপাতন কোণ কাকে বলে, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে। তাহলে এই হচ্ছে আমার আপতিত রশ্মি এবি, অভিলম্ব হচ্ছে বিই, তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে মানে এই কোণটা, এটাকে আমরা বলবো আপাতন কোণ আই, আপাতন কোণ আই। তারপর প্রতিফলিত রশ্মি মানে হচ্ছে বিডি, প্রতিফলিত রশ্মি অভিলম্ব মানে হচ্ছে বিইর সাথে যে কোণ করবে তাকে আমরা বলবো প্রতিফলন কোণ, অর্থাৎ যাকে আমরা লিখবো আর দিয়ে। তার মানে আমরা ছবি দেখেই বুঝতে পারছি আপাতন কোণ অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে এ বিই, যেটা হচ্ছে আপাতন কোণ। অন্যদিকে প্রতিফলিত রশ্মি মানে বিডি, অভিলম্ব মানে বিই, এর সাথে যে কোণ করেছে তার মানে ডিবিই, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা কি আমরা লিখে রেখে দিই যে আপাতন কোণ আই সমান কত, আই সমান হচ্ছে এ বিই, অ্যাঙ্গেল এ বিই। আচ্ছা, দেন প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ আর সমান অ্যাঙ্গেল কোণটা ডিবিই, অ্যাঙ্গেল ডিবিই। ঠিক আছে, তাহলে আপাতন কোণ পেয়ে গেলাম, প্রতিফলন কোণ পেয়ে গেলাম, যা ছবিতে এঁকেছিলাম এদিকে সেটাকে লিখে দিলাম। এইবার আমরা অ্যাকচুয়ালি প্রমাণে যাব যে সিপি সমান 2 ইন্টু এফপি, সিপি সমান 2 ইন্টু এফপি। মুছে দিই এটা, চলো মুছে দিলাম। যাদের লেখা হয়নি একবার ব্যাকে যাও 10 সেকেন্ড দিয়ে ভিডিওটাকে পজ করে লিখে নাও, কারণ তোমাদের কাছে পজ অপশনটা আছে। চলো এবার আমরা প্রমাণ করব। ছবিটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। প্রমাণ, কিভাবে প্রমাণটা করব, কিভাবে আমরা এগোবো দেখবে। এদিকে আমি একটা লাইন লিখছি, যে লাইনটা আমি লিখতে পারি না তোমরা বলবে কি, কোণ ডিবিই, কোণ ডিবিই, ডিবিই এই কোণটা সমানই হচ্ছে কোণ এফ ডিসি। লিখতে পারি এটা, কোথা থেকে লিখলাম, তাই তো বিশাল বড় প্রশ্ন, কি করে হলো এটা। কোণ ডিবিই, এই ছবিতে কোণ ডিবিই আর কোণ এফ বিডি এই দুটো কোণ সমান। এবার তোমার প্রশ্ন হচ্ছে কি করে হলো, আগে দেখিয়ে দিই কোন দুটো কোণ সমান, তারপর বলবো কি করে হলো। আমি বলতে চাইছি এই কোণটা অর্থাৎ ডিবিই, এই কোণটা আর এদিকের এই কোণটা, কোন কোণটা এফ বিসি, এফ বিসি এই দুটো কোণ হচ্ছে সমান, এটা আমি বলতে চাইছি। কেন বলতে চাইছি চলো ভালো করে দেখবে। আচ্ছা তার আগে বলো বিপ্রতীপ কোণ কোনটা, যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে এটা হচ্ছে ছেদবিন্দু, এই ছেদবিন্দুর এই দিকের আর এই দিকের দুটো বিপরীত কোণকে আমরা কি বলি, বিপ্রতীপ কোণ। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ছেদবিন্দু এটা, এই কোণটা আর এই কোণটা একে অপরের কি কোণ, বিপ্রতীপ কোণ। আর এই দুটো কোণের মান কি হয়, সমান হয়, অর্থাৎ বিপ্রতীপ কোণের মান সমান হয়, এটা তো আমরা ম্যাথসে জানি। চলো এখানে দেখো এই যে বিডি, এই যে বিডি, বিডিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মিটাকে বিপরীত দিকে বাড়ালেই সেটা এফ বিন্দুতে ছেদ করেছে। আবার বিই যেটা হচ্ছে অভিলম্ব, এই অভিলম্বটাকে আমরা বিপরীত দিকে বাড়িয়ে রেখেছি, সেটা সি বিন্দুতে ছেদ করেছে, সেটা সি বিন্দুতে ছেদ করেছে। আর একবার ভালো করে শুনবেন, এই যে বিডি অর্থাৎ প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মিটাকে বিপরীত দিকে বাড়ালাম তখনই দেখলাম এটা এফ বিন্দুতে ছেদ করলো। আর বিই অর্থাৎ অভিলম্ব, এই অভিলম্বটাকে যখন আমরা বিপরীত দিকে বাড়ালাম তখন দেখলাম সি বিন্দুতে ছেদ করলো। তাহলে দেখো কোথাও না কোথাও এই কোণটা আর এই কোণটা, ভালো করে ছবিটার দিকে তাকাও, এই কোণটা আর এই কোণটা একে অপরের বিপ্রতীপ কোণ হচ্ছে তো, হচ্ছে তো একে অপরের বিপ্রতীপ কোণ। তার জন্যই আমরা বলছি যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। এই যে এরকম ধরনের কোণ তৈরি করছে তো, ই সি একটা সরল রেখা, ডি এফ একটা সরল রেখা, তাদের ছেদবিন্দু বি, তাহলে বি বিন্দুর দুটো বিপরীত কোণ এই কোণটা আর এই কোণটা, তাহলে এরা হচ্ছে একে অপরের কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে এ দুটো কোণ সমান, এটা আমরা বলতেই পারি। পাশে লিখে দেবো কেন,
কারণ এরা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। চলো, কোনো অসুবিধা? বেশ, এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। তারপর এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। তারপর এদিকে ভালো করে দেখবে, আমি যেটা বলতে চাইছি অন্যভাবে আর একটা ইকুয়েশন লিখছি, ঘাবড়ে যাবে না। কি? কোণ এ বি ই, কোণ এ বি ই, কোণ এ বি ই, অর্থাৎ এই কোণটা আপাতন কোণ যেটা আমরা নাম দিয়েছি, এটাই সমান হচ্ছে কোণ এফ সি বি এর সাথে। এফ সি বি এর সাথে এটাই বা কি করে হচ্ছে, তাই তো প্রশ্ন আসছে, এটাই বা কি করে হচ্ছে মনে হচ্ছে? কি করে হচ্ছে? তাকাও, তাকাবে এদিকে। এ বি ই মানে এই কোণটা, এই যে কোণটা, এই কোণটা, আর আমি বলতে চাইছি এদিকের এফ সি বি। এফ সি বি মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ আমি বলতে চাইছি পরস্পরের সমান। এবার হচ্ছে কি করে হচ্ছে এই দুটো কোণ পরস্পরের সমান, কি করে হচ্ছে দেখবে। ধরো এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা পরস্পর সমান্তরাল, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা পরস্পরের সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, এই একটা ছেদক, এই একটা ছেদক, এরকম একটা কোন একটা ছেদক আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা এরা পরস্পর সমান হয়? এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হয়? হয়। এই দুটো কোণকে আমরা কি কোণ বলি? অনুরূপ কোণ বলি। কি বলি? অনুরূপ কোণ। তাহলে এই দুটো কোণও কি হবে? পরস্পর সমান হবে। এবার এটাকে আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব, প্রশ্নটা হচ্ছে এটা। তাকাও, এবি হচ্ছে আপতিত রশ্মি, আর এইটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এবি আপতিত রশ্মি আর এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তো এই আপতিত রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল, আপতিত রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল। আচ্ছা, আর এই যে ই সি, ইসি মানে অভিলম্বটাকে বিপরীত দিকে বাড়িয়ে দিয়েছি, সেটা সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে ইসি, ইসিটা হচ্ছে কি? ছেদক। ইসিটা হচ্ছে ছেদক। তাহলে দেখো এই যে কোণটা আর এই কোণটা ঠিক এই রকম একটা ফর্ম তৈরি করছে, এইরকমই একটা ফর্ম তৈরি করছে। করছে না? করছে না? ছবি যদি আমি নাম দিই, ওই নামগুলি যদি আমি এখানে দিই, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে ব্যাপারটা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ধরো এরকম একটা কোনো একটা জায়গা আছে, এই একটা বিন্দু আছে যেটা হচ্ছে পি, আর এই যে বিন্দুটা আমি বলছি সি। তাহলে ভালো করে দেখো, এই যে কোণটা অর্থাৎ সি কোণটা মানে এই কোণটা, আর এখানে এই আই কোণটা, এই যে আই কোণটা, এরা পরস্পর কি কোণ হচ্ছে? কি কোণ হচ্ছে? অনুরূপ কোণ হচ্ছে। এরা একে অপরের অনুরূপ কোণ হচ্ছে। এই ছবিতে অনেক কিছু আছে বলে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই ছবিটা দেখো তুমি ইজিলি বুঝতে পারছো যে এই কোণটা আর এই কোণটা একে অপরের অনুরূপ কোণ, তাহলে এরা অবশ্যই কি হবে? সমান হবে। তাহলে এখানেও দেখো এবি আর প্রধান অক্ষ পরস্পরের সমান্তরাল, ইসি হচ্ছে ছেদক, তার মানে এবিই আর এফ সিবি এরা হচ্ছে একে অপরের অনুরূপ কোণ, তাই এরা পরস্পরের সমান। লিখতে পারি? চলো, বোঝা গেছে তাহলে ফাইনালি। মুছে দিই এটা। তাহলে এখানে আমরা পাশে লিখে দেবো কেন এরা সমান, পাশে লিখে দেবো অনুরূপ কোণ। অনুরূপ কোণ, এটাকে তুমি নাম দিয়ে দাও 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ। এইবার আমরা প্রতিফলনের সূত্র থেকে কি জানি? আবার প্রতিফলনের সূত্রানুযায়ী, প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি? প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি বলছে? আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। তাহলে আপতন কোণ কোনটা? এবিই। প্রতিফলন কোণ কোনটা? ডিবিই। তাহলে এরা পরস্পরের সমান, এটা আমরা বলতেই পারি। তাহলে কোণ এ বিই এটাই সমান হবে কোণ ডিবিই এর সাথে, কারণ এটাই প্রতিফলনের দ্বিতীয় সূত্র। প্রতিফলনের দ্বিতীয় সূত্রানুযায়ী আপতন কোণ আর প্রতিফলন কোণের মান পরস্পর সমান হয়। তাহলে এই ছবিতে আপতন কোণ এটা, প্রতিফলন কোণ এটা, একদম প্রথমেই লিখেছিলাম আমরা। তাহলে এবিই আর ডিবিই পরস্পরের সমান, এটা তো আমরা বলতেই পারি, লিখলাম এটা।
এবার দেখো 2 নাম্বার সমীকরণ থেকে আমরা কি লিখেছি, ABE সমান FCB, তাহলে এই ABE এর জায়গায় আমি FCB লিখতে পারি। তাহলে সমানের তলায় সমান দিলাম, এই ABE এর মানটা FCB এর সাথে সমান, তাহলে ABE এর জায়গায় লিখলাম আমি FCB, যেটা পেয়েছি 2 নাম্বার সমীকরণে। আবার ইকুয়াল টু দিলাম, কোণ DEF, কোণ D কোথায় লিখে দিয়েছি, কোণ DEF কোথায় ভুল লিখে দিয়েছি, প্রতিফলন কোণ কোনটা, DEF, কি করে হচ্ছে DBF, ঠিক আছে DBF, ভুল লিখে ফেলেছিলাম, ঠিক করে নাও এটা একটু। DBF প্রতিফলন কোণ কোনটা, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, তার মানে এই যে কোণটা, তাহলে এই কোণটা কোনটা DBF, এটা প্রতিফলন কোণ। তো দেখো প্রথম সমীকরণই আমরা প্রমাণ করেছি DBF সমান হচ্ছে FBC, তাহলে DBF এর জায়গায় আমি লিখে দিলাম কি FBC, লিখতে পারি। কোথা থেকে করলাম, পাশে লিখে রাখো 1 ও 2 নাম্বার সমীকরণ অনুযায়ী, সমীকরণ অনুযায়ী 1 এবং 2 নাম্বার সমীকরণ অনুযায়ী এটা আমরা লিখতে পারি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? প্রথমে কি করেছিলাম, প্রতিফলন কোণ এই কোণটার সমান, তারপরে কি দেখালাম, আপাতন কোণ এই কোণটার সমান, তারপরে প্রতিফলনের সূত্র অ্যাপ্লাই করে দেখলাম এটা সমান এটা, দিয়ে এর জায়গায় এই মানটা বসালাম, এর জায়গায় এই মানটা বসালাম, বাস এইটুকু ব্যাপার। আর কিছু আছে? বোঝা গেছে? এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই, বাকি প্রমাণ হয়ে গেছে, আর কিছু পড়ে রইল না। আবার সেই কালকের মতো একই রকম, এই যে ভেতরে একটা ত্রিভুজ তৈরি করেছে, এই যে ত্রিভুজ তৈরি করেছে, এই ত্রিভুজটার দেখো দুটো কোণকে আমরা দেখিয়ে দিয়েছি সমান, বি কোণটা আর সি কোণটা দেখো সমান হয়ে গেছে, তাহলে অবশ্যই এই যে ভিতরে ত্রিভুজটা তৈরি করেছে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, লিখতে পারি। চলো, যেহেতু দুটো কোণ সমান, অতএব ত্রিভুজ FBC কেমন ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে অবশ্যই এর দুটো বাহু সমান হবে, তার মানে এই FB আর FC পরস্পরের কি হবে, সমান হবে। তাহলে আবার লিখতে পারি, তাই FB সমান FC, যদি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে অবশ্যই তার দুটো বাহু সমান হবে। তাহলে আমরা লিখেই ফেললাম যে FB আর FC এর মান কেমন, সমান, কেমন সমান। চলো, কাজ কমপ্লিট আমাদের। এরপর এতদূর পর্যন্ত দেখো কোনো সমস্যা আছে? নেক্সট মুছে দিই এই পাঁচটা। এইদিকে আমরা প্রমাণটা করব, ঠিক আছে? এতদূর পর্যন্ত আমাদের হয়ে গেছে। FB আর FC সমান, তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা পরস্পরের সমান, এটা আর এটা পরস্পরের সমান। এইবার একই রকম ভাবে আমরা এই FB আর FP এর মানটাকে প্রায় সমান বলতে পারি। আগের দিনও বলেছিলাম, যদি এই B বিন্দুটা P এর খুব কাছে অবস্থিত হয়, মানে B বিন্দুটা যদি এখানে অবস্থিত না হয়ে এই জায়গায় অবস্থিত হয়, তাহলে FB মানে FP আর FB এর মানটা সমান কখনোই হবে না, কিন্তু প্রায় সমান হবে। আর যদি B বিন্দুটা কাছে চলে আসে তাহলে রশ্মিটাও প্রধান অক্ষের কাছে চলে আসবে। B বিন্দুটা কাছে সরে আসা মানে রশ্মিটাও প্রধান অক্ষের কাছে সরে আসা, আর প্রধান অক্ষের খুব কাছে অবস্থিত রশ্মিকে আমরা বলি উপাক্ষীয় রশ্মি। মনে পড়ছে কি বলি? উপাক্ষীয় রশ্মি, কালকের ক্লাসেই বলেছি এটা। তাহলে আমরা বলতেই পারি যে FB is near equal to FP, FB এর মান আর FP এর মান সমান কখনোই না, সমান কখনোই না, কিন্তু এর মান আর এর মান প্রায় সমান, মানে একজনের মান 5 সেন্টিমিটার হলে অন্যজনের মান 4.9 তো হবেই, যদি এই B বিন্দুটা খুব কাছে অবস্থিত হয়। আর B বিন্দুটা P এর খুব কাছে অবস্থিত হওয়া মানেই রশ্মিটা প্রধান অক্ষের দিকে সরে আসা, আর রশ্মিটা যখনই প্রধান অক্ষের কাছে সরে চলে আসবে তখন সেই রশ্মিটাকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? যেই রশ্মি প্রধান অক্ষের খুব কাছে অবস্থিত তাকে আমরা বলি উপাক্ষীয় রশ্মি। তার মানে FB নিয়ার ইকুয়াল টু FP, FB প্রায় সমান FP এর, এটা সব সময় না,
উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। কার ক্ষেত্রে? উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। চলো এতদূর পর্যন্ত সমস্যা নেই। তাহলে এফ বির মান এফ পির মানের প্রায় সমান। তাহলে আমি এই সমীকরণে যেটা এফ বি লিখেছিলাম, এই এফ বি এর জায়গায় আমি এফ পি লিখতে পারি, কারণ আমি আবার দেখিয়ে দিলাম যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এফ বিটা এফ পির সাথে সমান। তাহলে এই সমীকরণ অনুযায়ী, বা তুমি এখানে যদি নাম দাও 3 নাম্বার সমীকরণ, দিয়ে তারপর লিখবে 3 নাম্বার সমীকরণ থেকে পাই 3 নম্বর সমীকরণ অনুযায়ী। 3 নাম্বার সমীকরণ আমরা কি পেয়েছিলাম? এফ বি সমান এফ সি, আর আমি দেখালাম এফ বিটা এফ পির সাথে প্রায় সমান। তাহলে এফ বির জায়গায় আমি লিখে দিলাম এফ পি। তাহলে এফ পি সমান হয়ে গেল এফ সি। এফ পি সমান হয়ে গেল এফ সি, মানে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান। এটা আমি প্রমাণ করে দিলাম, বাস প্রমাণ আমার শেষ। এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে? লাস্ট আর একটু বাকি আছে। এবার আমি চিত্রানুযায়ী কি লিখতে পারি? চিত্রানুযায়ী কি লিখতে পারি তাকাও। সিপি সমান কি লিখতে পারি? ছবি অনুযায়ী সিপি সমান কি লিখতে পারি? এফপি প্লাস এফসি। এফপি প্লাস এফসি, এই দুটো দূরত্বকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল দূরত্বটা পাবো। তাহলে এফপি প্লাস এফসি, এটা আমরা ছবি অনুযায়ী লিখছি, এফপি সমান এফসি। আবার আমি একটু আগেই দেখো এই জায়গাতে প্রমাণ করেছি, কি প্রমাণ করেছি? যে এফপিটা এফসির সাথে সমান। তাহলে এই এফসির জায়গায় আমি এফপি লিখতে পারি, এই এফসির জায়গায় আমি এফপি লিখতে পারি, সেটাই লিখবো। তাহলে অতএব সিপি সমান এফপি প্লাস এই যে এফসি, এই এফসির জায়গায় আমি এফপি লিখবো, কারণ এফসি এফপি পরস্পরের সমান। এফপি এফসি সমান এফপি। তাহলে সিপি সমান এফপি প্লাস এফপি সমান কত? সিপি সমান 2 ইন্টু এফপি। 2 ইন্টু এফপি। ক্লিয়ার? 1 মিনিট দাঁড়াও, দেখা যাচ্ছে কিনা আমি দেখে নিই একটু। একদম, আর একটা লাইন লেখা যাবে ছোট্ট করে হলেও। তাহলে সিপি সমান 2 ইন্টু এফপি আমি অলরেডি প্রমাণ করে দিলাম। আর সিপিটাই কি দেখো, একটু আগে এই জায়গাতেই লেখা ছিল যেটাকে আমি মুছেছিলাম। সিপিটা কি? সি থেকে পি বিন্দুর দূরত্বকে কি বলি? বক্রতা ব্যাসার্ধ। তাহলে সিপিটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর সমান 2। এফপিটা কি? ফোকাস বিন্দু থেকে মেরুর দূরত্ব, তাকে আমরা কি বলি? ফোকাস দূরত্ব, যাকে আমরা লিখি এফ দিয়ে। তাহলে প্রমাণ হয়ে গেল, দেখো আর ইজ ইকুয়াল টু 2f। আর ইজ ইকুয়াল টু 2f কার জন্য? উত্তল দর্পণের জন্য। বোঝা গেছে? কোনো সমস্যা তো দূর পর্যন্ত? কি করলাম আর একবার পুরোটা দেখে নিই। উত্তল দর্পণেরটা একটু কঠিন, অবতলেরটা যেমন খুব সোজা, উত্তলেরটা একটু কঠিন। ঠিক আছে, কি করলাম আমরা? একদম প্রথমে তো পুরো ছবিটাকে আঁকলাম, দিয়ে দেখলাম এটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। এই প্রতিফলন কোণটা এই কোণটার সমান, এই আপাতন কোণটা এই কোণটার সমান। ক্লিয়ার? আবার আমরা জানি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে অবশ্যই এই দুটো কোণ পরস্পরের সমান হবে। যেই এই ত্রিভুজের এই দুটো কোণ পরস্পরের সমান হলো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহুটা আর এই বাহুটার মান সমান। তো গল্প শেষ, আমরা প্রমাণ করে দিলাম যে এফ বি সমান এফ সি। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই এফ বি এর মানটা এফ পি এর সাথে সমান হয়, মানে প্রায় সমান হয়। তাহলে আমি এফ বির জায়গায় এফ পি লিখতে পারি, তাহলে প্রমাণ করে দিলাম এফ পি সমান এফ সি। এফপি সমান এফসি, যেই প্রমাণ করে দিলাম তারপর ছবি অনুযায়ী লিখলাম সিপি সমান এফপি প্লাস এফসি, দিয়ে এফসির জায়গায় এফপি লিখে দিলাম। তাহলে আমার প্রমাণ হয়ে গেল সিপি সমান 2 ইন্টু এফপি। সিপি সমান 2 ইন্টু এফপি, অর্থাৎ সিপিটাই হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ। এই যে দেখো বক্রতা ব্যাসার্ধ, এটাই হচ্ছে কি? ফোকাস দৈর্ঘ্য। বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, কোনো সমস্যা? লিখে নেওয়া দূর পর্যন্ত? এই গেল প্রমাণ। এখান থেকে কিছু প্রশ্নও আছে, দু একটা প্রশ্ন ছোট ছোট আমরা সলভ করে ফেলি। এই আগের দিন যা করেছিলাম আর কি, একই রকম প্রশ্ন, নতুন কিছু নেই, শুধু আগের দিন করেছিলাম অবতল দর্পণের জন্য, আজকে আমরা করব উত্তল দর্পণের জন্য।
কি প্রমাণ করব? প্রমাণ করবো না, প্রমাণ তো করে ফেলেছি। আর ইজ ইকুয়াল টু 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। ধরো একটা প্রশ্ন আছে যে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত? বক্রতা ব্যাসার্ধ কত? তাহলে এটাও কি কোনো প্রশ্ন হলো? এ তো সহজ প্রশ্ন, আমরা ডাইরেক্ট ফর্মুলা বসাবো, উত্তর পাবো। তাহলে কোনো একটা উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত? কিভাবে করব? কিভাবে করব? এই জায়গায় তো কনফিউশন হওয়ার কোনো কথাই নেই, সবকিছু মান বলে দিয়েছে, সহজ সহজ অঙ্ক। ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে লিখি? এফ দিয়ে লিখি। তাহলে এফ এর মান আমাকে প্রশ্ন অনুযায়ী বলেছে 5 সেন্টিমিটার। কি ক্যালকুলেট করতে বলছে? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধকে আমরা আর দিয়ে লিখি, আর এর মান কোয়েশ্চেন মার্ক। তাহলে কি ফর্মুলা আছে এফ আর আর দিয়ে? এফ আর আর দিয়ে ফর্মুলা, বিশাল একটা ফর্মুলা, বিশাল বড় ফর্মুলা, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 2f, তাই তো? বিশাল বড় একটা ফর্মুলা, আর ইজ ইকুয়াল টু 2f। তো আর ইজ ইকুয়াল টু 2f আমরা লিখে দিলাম। তো আর সমান কত হচ্ছে? এফ এর জায়গায় মান বসিয়ে দিলাম, 2 ইন্টু 5 সমান 10 সেন্টিমিটার। অর্থাৎ দর্পণটার, উত্তল দর্পণটার বক্রতা ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কোন উত্তল দর্পণের, উত্তল হোক অবতল হোক আমার কিছু যায় আসে না, ফর্মুলা একটাই, আর ইজ ইকুয়াল টু 2f। কোন উত্তল দর্পণের ধরো এরকম দেওয়া আছে, বক্রতা ব্যাসার্ধ কত দেওয়া আছে? ধরো কিছু একটা, ধরো 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য কত হবে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে কোন একটা দর্পণ আছে যার বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, তো ফোকাস দৈর্ঘ্য কত? তাকাবে এদিকে। তো কি বলে দিয়েছে? বক্রতা ব্যাসার্ধ 20, তার মানে কার ভ্যালু বলে দিয়েছে? আর এর ভ্যালু বলে দিয়েছে। আর সমান হচ্ছে 20 সেন্টিমিটার। কি ক্যালকুলেট করতে বলছে? ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস দৈর্ঘ্য মানে এফ, স্মল এফ এর মান কত? প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু 2f, এটা একটা সমীকরণ, ইকুয়েশন, আর ইজ ইকুয়াল টু 2f। তাহলে এফ সমান কত? তাহলে এফ সমান হচ্ছে আর বাই 2, লিখতে পারি, দুইটা গুণ আছে, এপারে এসে ভাগ হয়ে গেল, তাহলে এফ সমান আর বাই 2। তাহলে এফ ইজ ইকুয়াল টু, আর এর জায়গায় মান বসিয়ে দাও, আর এর জায়গায় কত বসাবো? 20, তাহলে 20 বাই 2 সমান হচ্ছে 10 সেন্টিমিটার, সমান হচ্ছে 10 সেন্টিমিটার। ক্লিয়ার এতদূর পর্যন্ত? নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা লিখব, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমার জানা দরকার। তোমাকে প্রশ্ন দিতে পারে এরকম যে কোনো একটি দর্পণের যদি আমরা, বা কোনো একটি দর্পণকে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই, ধরো বায়ুতে আছে, তার একটা ফোকাস দৈর্ঘ্য আছে, যদি আমরা জলেতে ডুবিয়ে দিই তাহলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? বুঝতে পারছো ব্যাপারটা? কোনো একটা দর্পণ আছে, সেটা উত্তল হতে পারে, অবতল হতে পারে, তো তুমি উত্তল বা অবতল দর্পণটাকে বায়ুতে রেখেছো, দিয়ে দেখলে ফোকাস দৈর্ঘ্যের একটা মান আছে 5 সেন্টিমিটার কি 10 সেন্টিমিটার। যদি ওই অবতল দর্পণটাকে বা উত্তল দর্পণটাকে আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই, দিয়ে ফোকাস দৈর্ঘ্য মাপি, তাহলে কি ফোকাস দৈর্ঘ্য একই হবে, না মাধ্যম চেঞ্জ হওয়ার জন্য ফোকাস দৈর্ঘ্যের মানটা আলাদা হয়ে যাবে? এইটা আমাদের বুঝতে হবে একটু। ঠিক আছে, চলো তাহলে এটাকে আমরা নোট বলে লিখে রাখবো খাতায়, নোট বলে লিখে রাখবো। কিরকম? আমরা এক্ষুনি দেখলাম যে আর ইজ ইকুয়াল টু 2f, বা এখান থেকেই আমরা বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু আর বাই 2।
অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য সমান r/2। আর মানে কি? বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধের হাফ হচ্ছে কি? ফোকাস দৈর্ঘ্য। r = 2f, সো f = r/2 লিখতে পারি। তাহলে ভালো করে দেখো, এই ফোকাস দৈর্ঘ্য কার ওপর নির্ভর করছে? বক্রতা ব্যাসার্ধের ওপর, অনলি বক্রতা ব্যাসার্ধের ওপর, আর কোনো রাশি এখানে নেই। f সমান r/2। দর্পণের ক্ষেত্রে এই ফোকাস দৈর্ঘ্য কার ওপর নির্ভর করছে? শুধুমাত্র বক্রতা ব্যাসার্ধের ওপর, বক্রতা ব্যাসার্ধের ওপর। এইবার কোনো একটা গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান তো নির্দিষ্ট। তুমি যখন জলের মধ্যে ডোবাবে নিশ্চয়ই বক্রতা ব্যাসার্ধটা কমে যাবে না, মানে গোলীয় দর্পণটা নিশ্চয়ই আরো বেঁকে যাবে না বা আরো সোজা হয়ে যাবে না, অর্থাৎ তার ব্যাসার্ধের মানটা তো নির্দিষ্ট। তাহলে যে কোনো গোলীয় দর্পণকে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই বা এক কথায় বলতে গেলে মাধ্যমের পরিবর্তন করি, তাহলে বক্রতা ব্যাসার্ধের কিন্তু কোনো পরিবর্তন হবে না। সাপোজ তুমি ভাবো যে একটা এরকম অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণটার বক্রতা ব্যাসার্ধ মানে কি? বক্রতা কেন্দ্র থেকে মেরুর দূরত্ব, যাকে আমরা বলছি বক্রতা ব্যাসার্ধ। তা এটা বায়ু মাধ্যমেও যদি বক্রতা ব্যাসার্ধ আর হয়, তাহলে একে যদি আমরা এরকম জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলেও তো তার বক্রতা ব্যাসার্ধ আরই হবে, পরিবর্তন তো হবে না। তাহলে যেহেতু ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, আর বক্রতা ব্যাসার্ধ মাধ্যমের পরিবর্তন করলে কোনো পরিবর্তন হয় না দর্পণের ক্ষেত্রে, তার জন্য দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এটাকে লিখে রাখবে নোট আকারে। ব্যাপারটা বোঝা গেছে? ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে। বক্রতা ব্যাসার্ধ যদি আমরা কোনো দর্পণকে জলে ডুবিয়ে দিই তাহলে তার বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হবে না। বক্রতা ব্যাসার্ধ মানে একটা দূরত্ব, ওই দূরত্বের মানটা কি করে পরিবর্তন হবে? একই থাকবে। তাহলে যেহেতু বক্রতা ব্যাসার্ধের উপর ফোকাস দৈর্ঘ্য অনলি নির্ভর করে, তাই বক্রতা ব্যাসার্ধের যেহেতু জলে ডোবালে কোনো পরিবর্তন হবে না, তাই ফোকাস দৈর্ঘ্যেরও কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে লাইনটা? এটাই লিখতে হবে, যে এটাই লিখে রাখবো এভাবে, যে যদি কোনো দর্পণকে সেই দর্পণটা উত্তল হতে পারে বা অবতল হতে পারে, জলের মধ্যে ডোবানো হয়, বা তুমি বলতে পারো মাধ্যমের পরিবর্তন করা হয়, জলে ডোবানো হয়, তবে দর্পণের ফোকাস দৈর্ঘ্য এর মানের কোনো পরিবর্তন ঘটবে না। মানে কোনো একটা দর্পণের যদি ফোকাস দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয় বায়ুতে, তাহলে জলেতেও ফোকাস দৈর্ঘ্য কত হবে? 5 সেন্টিমিটারই হবে। ক্লিয়ার? কার? দর্পণের। এই কেসটাই কিন্তু তোমার যখন লেন্স পড়বো তখন দেখবো লেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কোনো একটা লেন্সকে যদি আমরা জলে ডুবিয়ে দিই তাহলে ওই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কিন্তু কমে যাবে বা বেড়ে যাবে, অর্থাৎ পরিবর্তিত হবে। কিন্তু দর্পণের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটবে না। যেমন দেখছি দর্পণের ফোকাস আছে, মুখ্য ফোকাস আছে, অর্থাৎ ফোকাস দূরত্ব আছে, সেরকম লেন্সেরও ফোকাস দূরত্ব আছে। লেন্সের ফোকাস দূরত্ব মাধ্যমের ওপর নির্ভর করে, কিন্তু দর্পণের ফোকাস দূরত্ব মাধ্যমের ওপর নির্ভর করে না। তাই কোনো যদি দর্পণকে আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তার ফোকাস দৈর্ঘ্য একই থাকবে, কিন্তু কোনো লেন্সকে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে তার ফোকাস দৈর্ঘ্যের মানের কি হবে? পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে। এটা কথাটা নোট করে লিখে রাখো খাতায়, খুব ইম্পর্টেন্ট কথা। যদি কোনো দর্পণকে আমরা মাধ্যমের পরিবর্তন করি তার ফোকাস দৈর্ঘ্য একই থাকবে, কিন্তু যদি কোনো লেন্সকে আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে যেহেতু মাধ্যমের পরিবর্তন হচ্ছে তাই লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে। লেন্সের ফোকাস দৈর্ঘ্য মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু দর্পণের ফোকাস দৈর্ঘ্য মাধ্যমের উপর নির্ভর করে না। বোঝা গেছে? চলো তাহলে এই গেল নোট, এটা একটু লিখে রেখে দিও। আজকের মতো ক্লাস এটুকুই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। পরের ক্লাসে আমরা শিখবো যে দর্পণে কিভাবে কত সহজে আমরা প্রতিবিম্বের ছবিগুলোকে আঁকতে পারি, অর্থাৎ বস্তুকে আমরা ভিন্ন ভিন্ন দূরত্বে রাখবো, যে ছবিগুলো আমরা পাবো, সেই যে ছবিতে প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্বগুলোকে আমরা কতটা সহজে আঁকতে পারি এটাই আমরা দেখবো পরের ক্লাসে। ঠিক আছে? চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।